আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং জিনিস। অনেক বাস্তব ঘটনা আমরা দেখেছি যেগুলো হয়তো আমরা সেইভাবে ভাবিনি বা ভেবেছি, কিন্তু তার যে বৈজ্ঞানিক ভিত্তিক যে একটা কারণ আছে, সেই কারণটা আমরা হয়তো খোঁজার চেষ্টা করিনি, কিন্তু এই ক্লাসে আমরা সেটা বিস্তারিত জানতে পারবো। ধরো প্ল্যাটফর্মে একজন দাঁড়িয়ে আছে, কেমন একটা ট্রেন হুস করে বেরিয়ে চলে গেল থ্রু ট্রেন। দেখবে যে প্ল্যাটফর্মে যদি কোনো কাগজ ধুলো যদি থাকে, সেই ধুলোগুলো যেহেতু ট্রেনটা যাচ্ছে সেই দূরে সরে যাওয়ার কথা, সেটা না হয়ে ট্রেনের মধ্যে কাগজগুলো ধুলোগুলো ঢুকে পড়ে। কেমন এটা কিন্তু আমরা পরিলক্ষিত করেছি, এবং বারে বারে অ্যানাউন্সমেন্ট হয় যে প্ল্যাটফর্মের ধার থেকে দূরে সরে যান। যদি কাছে থাকা হয় প্ল্যাটফর্মের কাছে, এমনও দুর্ঘটনা ঘটে যেতে পারে যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দিকে সে ব্যক্তি ট্রেন থেকে দূরে না গিয়ে ট্রেনের দিকে একটা তার সরে যাবে, একটা ধাক্কা কাজে লাগবে, যেন কেউ তাকে ধাক্কা দিয়ে লাইনে ট্রেনের দিকে তাকে ঠেলে দিল। সেই ধরনের ঘটনা ঘটার জন্য এটা সাবধান করে দেওয়া হয়। আবার দেখবে একটা টিনের চালযুক্ত ঘর, চারিদিকে জানালা বন্ধ আছে, খুব ঝড় হচ্ছে বাইরে, হঠাৎ করে টিনের চালটা উড়ে গেল। অথচ যদি জানালা দরজা খুলে দেওয়া হয় তাহলে কিন্তু টিনের চালটা সহজে উড়ে যাবে না। বলে দেওয়া হয় এই জানালা দরজা খুলে দে, ঝড় হচ্ছে। হয়তো কোনো জায়গায় দেখা যায় যে ঝড় হচ্ছে, জানালা দরজা বন্ধ করে দাও, কিন্তু সেটা ঠিক নয়। অনেকে বলে যে জানালা দরজা খুলে দিন। তাহলে এই ঘটনাগুলো আমরা কিন্তু পরিলক্ষিত করেছি। উড়োজাহাজ যখন রানওয়েতে থেকে যখন উড়োজাহাজটা ছাড়ে, যখন প্রায় তার রানওয়েতে সে ক্রমশ তার গতিবেগ বাড়াতে বাড়াতে দেখা যাবে পার ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার এরকম বেগ সে লাভ করবে, তখন সে মাটি থেকে আপনি ওপরে বাতাসে উঠে যাবে। এটা কিভাবে সম্ভব? কেমন সেইগুলো আমরা আজকে ব্যাখ্যা করব। ব্যাখ্যা করতে গেলে যে কথাটা প্রথমেই বলতে হবে সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য কেমন? এই বার্নৌলির উপপাদ্যটা কি? যখন কোনো আদর্শ ধারারেখ প্রবাহী, যখন আমরা ধারারেখ প্রবাহ কাকে বলে আমরা সেটা জেনেছি। যেমন যখন কোনো পরিবাহী দিয়ে যখন কোনো প্রবাহী যখন যাচ্ছে কোনো পাইপের মধ্যে দিয়ে বা কোনো ড্রেনের মধ্যে দিয়ে হোক, যেভাবেই হোক, তখন তার ধারারেখ প্রবাহটা হয় যখন তার কোনো একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুতে যে তরলের কণার গতির অভিমুখ এবং গতির মান যা থাকবে, পরবর্তী কণা যখন ওইখানে এসে পৌঁছাবে তারও বেগের অভিমুখ এবং মান একই থাকবে। তার মানে ধারারেখ প্রবাহটাকে আমরা একটা সমান্তরাল, পরস্পরের সঙ্গে সমান্তরাল কয়েকটা স্তরে আমরা ভাগ করি। যাক, এগুলো আমরা ধারারেখ। তাহলে কোনো একটা ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে, আদর্শ ধারারেখ প্রবাহীর ক্ষেত্রে যে তিনটে বিষয়, একটা হচ্ছে একক আয়তনে তার হচ্ছে বেগ শক্তি।
কেমন? একক আয়তনে বেগ শক্তি, একক আয়তনে স্থিতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তি, এই তিনটে রাশির যোগফল সমষ্টি মানে সবসময় ধ্রুবক হয়। তাহলে কি? কোনো কোনো আদর্শ ধারারেখ প্রবাহীর কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে, হ্যাঁ, একক আয়তনে বেগ শক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক। কেমন? ধরো একটা প্রবাহ হচ্ছে, ভিন্ন এইরকম একটা কোনো পাইপ দিয়ে ধরো তোমার তরল প্রবাহী যাচ্ছে, এদিকটা আর পুরো এ করলাম না, এদিকে ধরো কি হয়েছে, এই এই অবস্থায়টা, এই জায়গাটা প্রস্থচ্ছেদটা অনেকটা বেশি, আর ধরো এই অংশে প্রস্থচ্ছেদটা কম। কেমন? এইখানে ধারারেখ প্রবাহ হচ্ছে মানে এখানে যদি স্তরে স্তরে আমি ভাগ করে দিই, প্রত্যেকটা স্তর পরস্পরের সঙ্গে সমান্তরাল। এখানে দেখা যাবে যে সমান্তরাল যে স্তরগুলো এখানে এক জায়গায় কাছাকাছি হয়ে যাচ্ছে, যেহেতু ওইখানে প্রস্থচ্ছেদটা অনেক কম। সব ধারারেখ প্রবাহ বা সব যে আমরা যে সমান্তরাল যে সরলরেখা যেগুলো আমরা কল্পনা করেছি সেগুলো এখানে গিয়ে সব কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই এইখানে বেগ বেশি, এই জায়গায় এখানে ধরো বেগ এই, এটা বি অবস্থান, কেমন? আর এটা ধরো বি অবস্থান না, সি অবস্থান, আর এইটা ধরো বি অবস্থান। তাহলে বি অবস্থানে এখানে বেগ কত হবে? এখানে বেগ যদি V2 হয়, এখানে বেগ ধরো এইখানে জলস্তরে এই 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 প্রবাহটা কি আমরা ভাবছি, এইটা ধরো এইখানে হচ্ছে V1, কেমন? এইখানে ধরো এটা V1 আর এইখানে ধরো এটা হচ্ছে V2, কেমন? অবশ্যই V2 বেশি V1 এর থেকে, কারণ এইখানকার যা প্রস্থচ্ছেদ
এই প্রস্থচ্ছেদ অনেক বেশি, এখানে প্রস্থচ্ছেদ অনেক কম। কেমন? এখানে প্রস্থচ্ছেদটা ধরো এ, এখানে প্রস্থচ্ছেদটা এ। এখন আমি এই যে প্রবাহটা হচ্ছে, ধরে রেখো প্রবাহ হচ্ছে, আমি একক সময়ে কতটা তরলের মধ্যে প্রবাহিত হচ্ছে দেখি। এই ক্রস সেকশন দিয়ে, এই জায়গাটা দিয়ে একক সময়ে কত পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেইটা একটা হিসাব করি। কেমন? বেগ কত? ধরো এখানে বেগ হচ্ছে v1, বেগ হচ্ছে v1, তাহলে একক সময়ে কত? v1, v1টাই যাচ্ছে, তাহলে একক সময়ে v1, তাহলে একক সময়ে কতটা যাবে? তার বেগ v1, তাহলে একক সময়ে তার এখান থেকে কতটা জলের ইয়েটা গেল, যে জলের সিলিন্ডারটা যাবে, যে জলের সিলিন্ডারটা যাবে সেটা কতটা হবে একক সময়ে? এই যে জলের সিলিন্ডারটা, কেমন, যে জলের যে পাইপটা, যে কতটা জল একক সময়ে যাবে, তার এই যে জলের সিলিন্ডার, তার দৈর্ঘ্য ধরলাম ধরো ভি, ক্ষেত্রফল হচ্ছে এ, তাহলে ওই আয়তনটা কত হবে? কেমন? এইটুকুন জলের একক সময়ে এইটুকুন জল প্রবাহিত হয়েছে। কেমন? এই মুহূর্তে এখানে যদি v1 হয় ধরো, তাহলে v1ই ধরো, তাহলে এটার আয়তন কত হবে? আয়তন সমান প্রস্থচ্ছেদ ইন্টু দৈর্ঘ্য। কেমন? এই যে চোঙটার দৈর্ঘ্য হচ্ছে কত? v1। কেমন? এটা হচ্ছে আয়তন। এই প্রবাহীটার এটা হচ্ছে ধরো আয়তন। একক সময়ে এই আয়তন তরল প্রবাহিত হচ্ছে। ওই তরলটার ভর কত? তাহলে আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে ওই তরলটার ভর হচ্ছে এইটা হচ্ছে ভর। তাহলে একক সময়ে এই পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে এ প্রস্থচ্ছেদ দিয়ে। ঠিক আছে? তাহলে ওই তরলটার গতিশক্তি কত? তাহলে আমরা জানি ওই তরলটা একক সময়ে যে তরলটা যাচ্ছে সেই তরলটার গতিশক্তি কত? হাফ m ভর ইন্টু তার বেগের, হাফ ইন্টু ভর ইন্টু বেগের বর্গ, হাফ mv স্কোয়ার যেটা। তাহলে এখানে ভরটা কত? একক সময়ে যে তরলটা যাচ্ছে ভরটা কত? a ইন্টু v1 ইন্টু রো আর v1 স্কোয়ার। তাহলে একক সময়ে যে তরলটা এখানে থেকে পাস করছে সেই তরলটার একক সময় যেটা কতটা গতিশক্তি? এই পরিমাণ। তাহলে একক আয়তনে গতিশক্তি কত হবে? একক আয়তনে গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তি হাফ a v1 রো v1 স্কোয়ার। কেমন? আয়তন কত ওই সময়? a v1 আয়তন, তাহলে v1 v1 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? হাফ রো v1 স্কোয়ার। তাহলে একক আয়তনে গতিশক্তি এই বিন্দুটায় বি বিন্দুতে, বি অবস্থানে প্রবাহীটার একক আয়তনে গতিশক্তি হচ্ছে হাফ রো v1 স্কোয়ার। যেহেতু এখানে বেগ হচ্ছে v1, তাহলে এখানে কত হবে? হাফ রো v2 স্কোয়ার। একক আয়তনে প্রবাহীর গতি শক্তি
ওই বিন্দু যে এই বিন্দুতে যেহেতু বেগ v2 তাই হাফ রো v2 স্কোয়ার, আর এই বিন্দুতে যেহেতু v1 হাফ রো v1 স্কোয়ার। তাহলে একক আয়তনে গতিশক্তিটা আমরা পেলাম। ঠিক আছে, এইবার একক আয়তনের স্থিতিশক্তিটা, যার জন্য একটা নির্দেশতন্ত্র নিলাম, মানে একটা নির্দেশতন্ত্র মানে এখান থেকে একটা অনুভূমিক একটা রেখা আমি কল্পনা করলাম। কেমন? এই অনুভূমিক রেখার সাপেক্ষে এই বিন্দুটার উচ্চতা h1 ধরলাম, সি বিন্দুটার উচ্চতা h2 ধরলাম। তাহলে এখন এই ধরো একক সময়ে যে কতটা আয়তন তোমার তরল প্রবাহী গেল, এই এতটা। কেমন? একক সময়ে যে আয়তন এই পরিমাণ, এই যে জলে যেটা এর আগেও দেখেছি আমরা। তাহলে এর ভর কতটা হবে? ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। কেমন? তাহলে এই যে প্রবাহীটার এই ভরটার জন্য স্থিতিশক্তি কতটা হবে? স্থিতিশক্তি মানে আমরা জানি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভর কত? এ v1 ইন্টু রো, এটা হচ্ছে ভর, আর gh বসিয়ে দিলাম। তাহলে m হচ্ছে এই পরিমাণ, একক সময়ে যে পরিমাণ প্রবাহী পাস করেছে তার ভর। সেই ভরটার জন্য স্থিতিশক্তি কতটা, ওই ভরের স্থিতিশক্তি, তাহলে সেইটা আমি mgh। এখন তাহলে একক আয়তনের স্থিতিশক্তি কত হবে? একক আয়তনে স্থিতিশক্তি কতটা হবে? তাহলে এ v1 রো gh, তাকে আয়তন দিয়ে ভাগ করো, আয়তন মানে এইটা, তাহলে রো gh। কেমন? তাহলে এখানের উচ্চতাটাকে আমরা ধরেছি h1, তাহলে এখানে আমরা উচ্চতাটাকে h1 বলবো। কেমন? তাহলে এই জায়গায় একক আয়তনের স্থিতিশক্তি আমরা এইটা পেলাম। এটা কোন জায়গায়? তাহলে একক আয়তনের স্থিতিশক্তি আমরা এখানে পেলাম, গতিশক্তি পেয়েছিলাম এই বিন্দুতে হাফ রো v1 স্কোয়ার, আর একক আয়তনের স্থিতিশক্তি পেলাম রো gh1। তাহলে এখানেও আমরা কি পাবো? রো gh2। একক আয়তনে এটা স্থিতিশক্তি, এটা একক আয়তনে বেগ শক্তি, এটা একক আয়তনে বেগ শক্তি, এটা একক আয়তনে স্থিতিশক্তি। কেমন? আর একটা হচ্ছে একক আয়তনে চাপ শক্তি। তার মানে এই যেহেতু তরলটা এখানে প্রবাহিত, তরলের তো একটা প্রত্যেকটা বিন্দুতে একটা চাপ আছে, সে তো চাপ প্রত্যেকটা বিন্দুতেই চাপ আছে। একক আয়তনের যে চাপ শক্তিটা আমরা হিসেব করলে দেখব সেইটা সেই বিন্দুতে চাপের সঙ্গে সমান। তাহলে এই বিন্দুতে ধরো চাপ, কেমন? এই বিন্দুটার চাপ, যেহেতু জলের প্রবাহ এদিক থেকে এদিকে হচ্ছে, এই বিন্দুতে চাপ ধরো
P1, আর ধরো এই সি বিন্দুতে চাপ হচ্ছে P2। কেমন? P1 বেশি P2 থেকে, সেই জন্যই জলের প্রবাহ বি থেকে সি এর দিকে যাবে। হিসেব করে দেখা যায় যে একক আয়তনে যে চাপ শক্তি, সেই চাপ শক্তিটা ও বিন্দু চাপের সঙ্গে সমান। তাহলে এখানে একক আয়তনে চাপ শক্তিটা কত হবে? ওই বিন্দুতে চাপের সঙ্গে সমান। তাহলে এখানে P1, এখানে চাপ শক্তি কত হবে? P2। তাহলে একক আয়তনে চাপ শক্তি পেলাম, এখানে বেগ শক্তি পেলাম, আর এখানে একক আয়তনে স্থিতিশক্তি পেলাম। এখানে আমরা একক আয়তনে বেগ শক্তি পেলাম, একক আয়তনে স্থিতিশক্তি পেলাম, আর একক আয়তনে চাপ শক্তি পেলাম। কেমন? দিয়ে বার্নৌলির উপপাদ্যে কি বলা হচ্ছে, যে কোনো বিন্দুতে একক আয়তনে বেগ শক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। তাহলে আমরা এ বিন্দুতে যদি আমরা সমষ্টি, যদি আমরা এই বি বিন্দুতে মানে এই জায়গায় যদি আমরা সমষ্টিটা দেখি, আমরা কি সমষ্টি হবে? এখানে সমষ্টি হলে দেখা যাবে যে একক আয়তনে বেগ শক্তি হাফ ইন্টু রো V1 স্কোয়ার প্লাস স্থিতিশক্তি রো জি H1 প্লাস P1 চাপ শক্তি। তাহলে এদের যোগফলটা সর্বদা ধ্রুবক হবে। তার মানে এখানে যোগফল যা হবে, সি বিন্দুতে যোগফলটা তাই হবে। কেমন? সি বিন্দুতে কত হবে? হাফ রো V2 স্কোয়ার বেগ শক্তি আর রো জি H2 প্লাস P2। তাহলে কি দেখছি? এটা সমান এটা। তাহলে এটা যোগফল সর্বদা ধ্রুবক, যে কোনো বিন্দুতেই নিই না কেন। কেমন? এদের সমষ্টি সবসময় ধ্রুবক হয়। এটাই হচ্ছে বার্নৌলির উপপাদ্য। কেমন? এইবার যদি আমি এইটা তাহলে ধ্রুবক, তাহলে এখন আমরা কি পেলাম? যে কোনো বিন্দুতে ধরো বেগ হচ্ছে যদি ভি হয়, তাহলে ভি স্কোয়ার প্লাস রো জি, উচ্চতা যদি এইচ হয় আর চাপ যদি এটা হয়, যোগফল সর্বদা ধ্রুবক হবে। এখন যদি তুমি প্রত্যেককে জিএইচ পি রো জি দিয়ে যদি ভাগ করে দাও, রো জি দিয়ে ভাগ করলে তাহলে এটাকে 2G হবে প্লাস এইটা হচ্ছে এইচ হবে, এইটা হবে চাপ পি বাই রো জি, এটাও ধ্রুবক হবে। এই সংখ্যাটাকে, এই রাশির এই পার্টগুলোকে, এইটাকে বলে বেগ শীর্ষ, এটা উচ্চতা শীর্ষ। কেমন? এইটা হচ্ছে চাপ শীর্ষ, চাপ শীর্ষ। তাহলে বেগ শীর্ষ যুক্ত উচ্চতা শীর্ষ যুক্ত চাপ শীর্ষ, এটাও ধ্রুবক হবে। কেমন? এইবার একটা প্রবাহী ধরো এমনভাবে প্রবাহ হচ্ছে যেখানে দুটোর ক্ষেত্রে ধরো যে তোমার চাপ শীর্ষটা বা উচ্চ শীর্ষটা ধরো একই আছে। মানে কীরকম হবে? তাহলে এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। ধরো একটা তরল প্রবাহ হচ্ছে, এইটা নির্দেশতন্ত্র, এখান দিয়ে একটা তরল প্রবাহ হচ্ছে।
এই রকম পাইপ দিয়ে তরলটা প্রবাহ হচ্ছে। কেমন? এইখানকার ক্রস সেকশনটা পাইপের বেশি, এখানটা কম, স্বাভাবিকভাবেই এইখানে বেগ হচ্ছে যা এখানে V2 অবশ্যই বেশি। কেমন? দুটোর উচ্চতা, এটাও H, এখানের উচ্চতাও একই। তাহলে কি হবে? যে উচ্চতাটা যদি একই থাকে তাহলে উচ্চতার অংশটার আমরা ভাববো না, উচ্চতাটা তাহলে ধ্রুবক, দুজনকার ক্ষেত্রেই এক, দুটো বিন্দুর ক্ষেত্রেই এক। তাহলে আমরা কি দেখব যে বেগ শীর্ষ আর চাপ শীর্ষ এইটা ধ্রুবক। কেমন? এই দুটো রাশি থেকে দেখো, যদি বেগ যেখানে বাড়বে সেখানে তরলের চাপ কম হবে। এই দুটো রাশির ক্ষেত্রে খুব ভালোভাবে পর্যবেক্ষিত করো। কেমন? কি দেখা যাবে যে উচ্চতা ধ্রুবক, দুটো ক্ষেত্রে উচ্চতা ধ্রুবক হওয়ার জন্য আমি উচ্চতা অংশটা ধ্রুবক হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম যে বেগ শীর্ষ আর চাপ শীর্ষ এই দুটো ধ্রুবক। তাহলে এই অংশে যদি আমার এখানে বেগ, তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে বেগ এইখানে বেগ বেশি, V2 বেশি, তাহলে এখানে চাপ কম। তাহলে এখানটা পরিষ্কার আমি লিখে দিই যে এই অংশে চাপ কম আর এই অংশে চাপ বেশি। কেমন? তাহলে যেখানে গতিবেগ বেশি হবে কোনো প্রবাহের, সে তরলই হোক বা গ্যাসীয় হোক, বেগ যেখানে বেশি হবে সেই অংশে চাপ কম হবে। কেমন? যেটা তোমার টিনের, কোনো ঘরের টিনের ছাউনির ক্ষেত্রে যেটা হয়, যে যখন ঝড় দিচ্ছে তাহলে টিনের যে ওপরের অংশে যখন প্রচণ্ড বেগে যখন বায়ু প্রবাহিত হচ্ছে, ঝড় প্রবাহিত, তাহলে ওই অংশের চাপ কম। আর নিচের অংশ বায়ু স্থির, জানালা দরজা বন্ধ করে দিয়েছো বায়ু স্থির থাকার জন্য, ওই অংশের চাপ বেশি। তাহলে বায়ু এখন নিচে বেশি চাপ থেকে কম চাপের দিকে বায়ুর প্রবাহটা হতে গেলে টিনটাকে ওপরের দিকে ঠেলে ধরবে। মানে কীরকম হবে? ধরো এটা টিনের ছাউনি, উপর দিয়ে ঝড় প্রবাহিত হচ্ছে, তাহলে ওপরে টিনের ওপরে কি আছে? বায়ু বেশি, বায়ুর গতিবেগ বেশি। আর নিচের অংশটা বদ্ধ হওয়ার জন্য এখানে বায়ুর বেগ নেই, স্থির। তাহলে নিচেই হচ্ছে বায়ু স্থির আর উপরে অংশটা হচ্ছে বায়ু গতিশীল এবং বেশ গতিশীল, যেহেতু ঝড় হচ্ছে। তাহলে এই অংশের চাপ, উপরে অংশের চাপ, তাহলে এখানে চাপ কম, উপরে অংশের চাপ কম, ভেতরে চাপ বেশি। তাহলে বায়ু এখন কম চাপ থেকে, বেশি চাপ থেকে কম চাপের দিকে যেতে গেলে টিনের ছাউনিটাকে ওপর দিকে তুলে দেবে। যেই ওপর দিকে তুলে দিলে ঝড়ের সঙ্গে টিনের ছাউনিটা দূরে চলে গেল। তাহলে আমাদের নিয়ম হচ্ছে, যদি জানালা দরজা যদি আমরা খুলে দিই তাহলে দেখা যাবে ঘরের ভেতর দিয়েও বায়ু প্রবাহ হচ্ছে। তাহলে ঘরের ভেতর দিয়েও যদি বায়ু প্রবাহ হয় তাহলে উপরেও বায়ু প্রবাহ হচ্ছে, নিচেই বায়ু প্রবাহ হচ্ছে, দুদিকের চাপ সমান হবে। তাহলে টিনের ছাউনিটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইবার যে উদাহরণটা প্রথমেই বলেছিলাম, ট্রেনের ক্ষেত্রে যেটা বলেছিলাম, ট্রেনটা যখন গতিশীল তখন ট্রেনের সঙ্গে যে বাতাসটা, সেই বাতাসটা ট্রেনের সঙ্গে গতিশীল। তাহলে ট্রেনের সঙ্গে সংস্পর্শযুক্ত বাতাসটা গতিশীল হওয়ার জন্য ওই অংশের বাতাসের চাপ কম, পার্শ্ববর্তী অংশে বাতাসের চাপ বেশি। তাহলে বায়ু প্রবাহ কী হবে? বেশি চাপ থেকে কম চাপের দিকে, তার মানে প্ল্যাটফর্মে একটু দূর থেকে ট্রেনের দিকে একটা বায়ু প্রবাহ হবে। সেই বায়ু প্রবাহের জন্য
কাগজ ধুলো সব ট্রেনের দিকে চলে যায়, ট্রেনের ভেতরে ঢুকে যায়, এবং কেউ দাঁড়িয়ে থাকলে তাকেও ধাক্কা দিয়ে ট্রেনের লাইনে ফেলে দেওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে। কেমন? এটা আর একটা উদাহরণ হচ্ছে তোমার স্প্রেয়ার, বডি স্প্রে বা স্প্রেয়ার বা অ্যাটোমাইজার যেগুলো স্প্রে করা হয়, যেগুলো সেই স্প্রেয়ারগুলোর কার্যপ্রণালী কিন্তু বার্নৌলির উপপাদ্যের উপরে বেস করে করা হয়েছে। সেখানে কীরকম থাকে সেটাও যদি খুব একটা পরিষ্কার ছবির সাহায্যে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কি হয়, ধরো একটা পাত্রতে তরল আছে, কেমন? তুমি এখানে একটা খুব সরু মুখযুক্ত একটা পাইপ, এইখানটা একটা বড় রাবারের তোমার রিক্সার যে হর্নগুলো থাকে, যেগুলো এয়ার হর্নগুলো টিপলে যেগুলো বাজে, সেই রকম এখানে রাবারের একটা বা ড্রপারের মতো এখানে রাবার, যেটাকে টেপা যাবে এটাকে, কেমন? ঠিক আছে, এইখানটা তুমি এইখানটা ছিদ্র করে তুমি একটা সরু পাইপ এর সঙ্গে এখন যদি তুমি এখানে পাম্প করতে শুরু করো তাহলে এখানকার যে বাতাসটা আছে সেই বাতাসটা প্রচণ্ড বেগের ভেতর দিয়ে বেরোতে থাকতে, এইখানে বাতাসের বেগ তখন অনেক, এই অংশটা বাতাসের বেগ অনেক বেশি, তাহলে এইখানে বাতাসের চাপ কম হবে, কেমন? আর এখানে তখন এর ওপরে বাতাসের চাপ তখন বেশি আছে, তখন কি হবে, এখান থেকে একটু তরল ওপরে উঠে এখানে পৌঁছে যাবে এবং এইখান দিয়ে বেরোতে থাকবে, কেমন? ঠিক ওই রকম হয়। অ্যাটোমাইজার বা স্প্রেয়ারে কিন্তু কার্যপ্রণালী অ্যাকচুয়ালি বার্নৌলির উপপাদ্যের উপর বেস করে করা হয়েছে। বোঝা গেল তাহলে বার্নৌলির উপপাদ্য কাকে বলে এবং তার যে উদাহরণগুলো সেইগুলো আমরা পরিষ্কার হলাম। ঠিক আছে।